আজকে ব্রাহ্ম সমাজ বা ব্রহ্ম সমাজ সম্পর্কে বলবো। একটা সংগঠন যেটা শুধুমাত্র সমাজ সংস্কারের জন্য তৈরি হয়ে কিভাবে একটা ধর্মীয় সংগঠনে পরিণত হয়ে গেল আর আলটিমেটলি গিয়ে সমাপ্ত হয়ে গেল, সেটা এই ব্রাহ্ম সমাজ থেকে বোঝা যায়। এখানে গুরুত্বপূর্ণ তিনজনের নাম আসে: রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর আর কেশবচন্দ্র সেন। ব্রাহ্ম সমাজের শুরুটা হয় রাজা রামমোহন রায়ের থেকে। তিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন। বিভিন্ন রকম কাজের মাধ্যমে তিনি সমাজ সংস্কার করতে চেয়েছিলেন, আর তার ভেতর একটা কাজ হলো এই একেশ্বরবাদ প্রচার করার মাধ্যমে সমাজের সংস্কার করা। আর এই প্রচার করার জন্যই মূলত এই ব্রাহ্ম সমাজ সংগঠনটার প্রতিষ্ঠা করা। এবার এই ব্রাহ্ম সমাজ কিভাবে প্রতিষ্ঠা হলো সেটা আমি একটু বলি। বিভিন্ন রকম কাজে রাজা রামমোহন রায়ের একজন সঙ্গী ছিলেন দ্বারকানাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। একেশ্বরবাদ প্রচার করার জন্য রাজা রামমোহন রায় আর দ্বারকানাথ ঠাকুর এই দুজনে একসাথে মিলে 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট একটা মিটিং বা আলোচনা সভার আয়োজন করে, এবং এই মিটিং এ ছোট থেকে বড় সমাজের সমস্ত শিক্ষিত লোকেদের আমন্ত্রণ করা হয়। বলা হয় যে দ্বারকানাথ ঠাকুরের নিজের বাড়িতে এই মিটিংটার আয়োজন করা হয়েছিল। এই মিটিং এ রাজা রামমোহন রায় আর দ্বারকানাথ ঠাকুর একেশ্বরবাদ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছিলেন, এবং সবাইকে নিয়ে একটা সমিতি বা কমিটি গঠন করার কথা বলেছিলেন। রাজা রামমোহন রায় বলেছিলেন যে পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি পূজা এটাকে ত্যাগ করে আমাদের একেশ্বরবাদে বিশ্বাস করা উচিত, আমাদের নিরাকার ব্রহ্মের উপাসনা করা উচিত। আর সেই হিসাবে মিটিং এর শেষে গিয়ে এই যে সমিতি বা কমিটি তৈরি হয়, এই কমিটির নাম দেওয়া হয় ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমিতি। তো ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা হয় 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট। এরপর এই সমিতি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মিটিং টিটিং করতে থাকে। করতে করতে পরে 1830 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি গিয়ে এই সমিতি একটা বিশাল আলোচনা সভার আয়োজন করে, এবং সেই দিনই অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে এই সভা বা সমিতিকে একটা সংগঠনের রূপ দেয়, এবং বলা হয় যে এই ব্রাহ্ম সভাকে এখন থেকে বলা হবে ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজ তৈরি হয় 1830 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। এবার অনেকে বলে যে রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজের মাধ্যমে নতুন একটি ধর্মের প্রচার করতে চেয়েছিলেন। এর উত্তরে আবার অনেকে বলেন যে না, তিনি শুধুমাত্র হিন্দু ও ভারতের অন্যান্য ধর্মের ভেতর যে খারাপ বিষয়গুলি রয়েছে সেগুলিকে সমাপ্ত করতে চেয়েছিলেন। তিনি বৈদিক বিষয়গুলির উপর বেশি জোর দিতেন। বেদান্তের ধারণা অনুযায়ী এই সংগঠনের মূল ধারণা ছিল এক ঈশ্বরবাদ, এবং এই সংগঠন একটা অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। অর্থাৎ এই প্রতিষ্ঠান বা এই সংগঠনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ, ইহুদি সবাই আসতে পারতেন। তো যাই হোক, 1830 খ্রিস্টাব্দের পর থেকে এই ব্রাহ্ম সমাজ বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করতে থাকে। এখন এই ব্রাহ্ম সমাজের একদম মাথায় রয়েছেন রাজা রামমোহন রায় আর দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুরের ছেলে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এখন পিতার সুবাদে দেবেন্দ্রনাথ ঠাকুর মাঝে মধ্যে এই সংগঠনে যাওয়া আসা করতেন, আর এইভাবে যাওয়া আসা করতে করতে দেবেন্দ্রনাথ ঠাকুর খুব অল্প বয়স থেকেই এই সংগঠনের একজন গুরুত্বপূর্ণ কর্মী হয়ে যায়। এখন সময় যেতে যেতে 1833 খ্রিস্টাব্দে গিয়ে রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়। এরপর থেকে এই ব্রাহ্ম সমাজের প্রধান ছিলেন ওই দ্বারকানাথ ঠাকুর। বলা হয় যে এরপর থেকেই দেবেন্দ্রনাথ ঠাকুর এই সংগঠনের কাজে একটু বেশিই জুড়ে যান। এখন বাবার আন্ডারে এই সংগঠনের কাজ করতে করতে 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর নিজের তাগিদেই আলাদা করে একটা সমিতি বা একটা কমিটি তৈরি করে, তত্ত্বরঞ্জনী সভা। পরে 1842 খ্রিস্টাব্দে গিয়ে এই সভার নাম পরিবর্তন করেন তত্ত্ববোধনী সভা, এবং এই তত্ত্ববোধনী সভা এটাকে ব্রাহ্ম সমাজের সাথে জুড়ে দেন। এবং ওই 1842 সালেই দ্বারকানাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরকে এই ব্রাহ্ম সমাজের প্রধান হিসাবে ঘোষণা করেন, মানে ব্রাহ্ম সমাজের দায়িত্বভার দিয়ে দেন দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে। সেই হিসাবে 1842 খ্রিস্টাব্দ থেকে ব্রাহ্ম সমাজের প্রধান ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এখন দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দিলেও এই সংগঠনের কাজ কিছুটা ধীর হয়ে যায়। পরবর্তীতে 1846 খ্রিস্টাব্দে গিয়ে দ্বারকানাথ ঠাকুর মারা যায়। এরপর এই সংগঠনের কাজ আরো ধীর হয়ে যায়, যদিও বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষিত যুবক এই সংগঠনে যোগ দেয়, যেমন অশ্বিনী কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা। আর এইভাবে হতে হতে 1857 বা 58 সালে গিয়ে কেশবচন্দ্র সেন মাত্র 20 বছর বয়সে এই সংগঠনে যোগ দেয়। এখন কেশবচন্দ্র সেন ইয়ং বা যুবক থাকায় তার কাজ, সততা, বুদ্ধিমত্তা, নিষ্ঠা, তার ব্যক্তিত্ব এইসবের জন্য খুব তাড়াতাড়ি পরিচিতি পেয়ে যান। তাকে দেখে সমাজের প্রচুর শিক্ষিত যুবক এই সংগঠনে যোগ দেয়, এবং ধীরে ধীরে তিনি এই ব্রাহ্ম সমাজের যে সমস্ত ইয়াং মেম্বাররা ছিল তাদের লিডার হয়ে যান। দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনের এই সমস্ত কাজে খুবই মুগ্ধ হন, এবং 1862 খ্রিস্টাব্দে গিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর ওই কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন, এবং তাকে এই ব্রাহ্ম সমাজ সংগঠনের
আচার্য বলে ঘোষণা করেন। মানে সংগঠনের প্রধান বা হেড তো থাকবে দেবেন্দ্রনাথ ঠাকুর, কিন্তু অন্যান্য বিভিন্ন কাজের প্রধান বা চিফ থাকবেন এই কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনের জন্য বাংলার এই এরিয়াতে এই ব্রাহ্ম সমাজ খুবই পপুলার হয়ে যায়। পুরো বাংলা জুড়ে ব্রাহ্ম সমাজের টোটাল 50টা ব্রাঞ্চ ছিল। কেশবচন্দ্র সেন এই সংগঠন ও তার কাজকে পুরো ভারত জুড়ে বিস্তার করতে চেয়েছিলেন, আর এর জন্য 1864 খ্রিস্টাব্দে মাদ্রাসে একটা ব্রাঞ্চ খোলেন, পাঞ্জাবে একটা ব্রাঞ্চ খোলেন, আর ওই আফগানিস্তান এরিয়া মানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এই এরিয়াতে এই ব্রহ্ম সমাজের দুটো ব্রাঞ্চ খোলেন। সেই হিসাবে 1864 খ্রিস্টাব্দে গিয়ে পুরো ভারত জুড়ে এই ব্রাহ্ম সমাজের টোটাল ব্রাঞ্চ হয় 54টা। আর এই সময় এই ব্রাহ্ম সমাজে পুরো ভারত জুড়ে টোটাল সদস্য সংখ্যা ছিল প্রায় 2000-এরও বেশি। এখন কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজ সংগঠনটাকে যেহেতু পুরো ভারত জুড়ে বিস্তার করতে চেয়েছিলেন, এই জন্য কখনো কখনো ভারতের প্রথম জাতীয় সংগঠন বলা হয় এই ব্রাহ্ম সমাজকে, এবং তার কাজ বা আন্দোলনকে বলা হয় ভারতের প্রথম জাতীয় আন্দোলন বা ব্রাহ্ম আন্দোলন। এবার 1864 খ্রিস্টাব্দের পর তো গিয়ে কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজের বিভিন্ন কাজকে পুরো ভারত জুড়ে ভারতীয় স্তরে করতে থাকে, কিন্তু দিন যেতে যেতে তার সাথে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা মত পার্থক্য তৈরি হয়। সেটা কিরকম? দেবেন্দ্রনাথ ঠাকুর একটু পুরনো চিন্তাধারার লোক ছিলেন, তিনি বৈদিক বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দিতেন। এছাড়া হিন্দু ধর্মের ভেতর শুধুমাত্র মূর্তি পূজা এটা বাদ দিয়ে হিন্দু ধর্মের অন্য যত সব আচার অনুষ্ঠান রয়েছে বা তৎকালীন হিন্দু ধর্মের যে সমস্ত সংস্কৃতি ছিল তার কোনো বিষয়েই দেবেন্দ্রনাথ ঠাকুর কোন রকম বিরোধিতা করতেন না। জাতিভেদ মানে হায়ার কাস্ট লোয়ার কাস্ট এই বিষয়টাকেও তিনি সাপোর্ট করতেন। দেবেন্দ্রনাথ ঠাকুর সমাজ সংস্কারের দিকে খুব একটা খেয়াল না করে এই ব্রাহ্ম সমাজকে একটা ধর্মীয় সংগঠনের রূপ দিতে চেয়েছিলেন, এবং এই ব্রাহ্ম সমাজের মাধ্যমে তিনি ধর্ম সংস্কার করতে চেয়েছিলেন, ব্রাহ্ম আন্দোলনটাকে একটা ধর্মীয় আন্দোলনের রূপ দিতে চেয়েছিলেন। অন্যদিকে কেশবচন্দ্র সেন আধুনিক চিন্তাধারার একজন ব্যক্তি ছিলেন। তিনি ভারতীয় সংস্কৃতির পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য সংস্কৃতির উপরেও ইন্টারেস্ট দেখাতেন। তিনি বলতেন যে বিভিন্ন ধর্ম থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে খ্রিস্ট ধর্ম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি এই ব্রাহ্ম সমাজের মাধ্যমে সমাজ সংস্কার করতে চেয়েছিলেন, সমাজে যে সমস্ত কুরীতি বা কুপ্রথা রয়েছে সেগুলিকে সমাপ্ত করতে চেয়েছিলেন। কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুরকে কিছু প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে বিধবা বিবাহ আর অসবর্ণ বিবাহ মানে ইন্টারকাস্ট ম্যারেজ, বিভিন্ন কাস্টের ভেতর ম্যারেজ, এই বিষয়গুলোতে আপনার সমস্যা কি? মানে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে এই সমস্ত বিষয় সম্পর্কে মতামত জানতে চেয়েছিলেন। কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে ব্রাহ্ম সমাজের মূল ধারণা হলো একঈশ্বরবাদ, আর এই একঈশ্বরবাদ অনুযায়ী কোথাও উপবিদ বা পৈতের কথা লেখা নেই। তা সত্ত্বেও আমি অর্থাৎ কেশবচন্দ্র সেন যখন 1862 খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সমাজের আচার্য পদে নিযুক্ত হয়েছিলাম, তখন আমাকে কেন এই পৈতে ধারণ করার জন্য জোর করা হয়েছিল, যদিও কেশবচন্দ্র সেন আচার্য হওয়ার সময় পৈতা ধারণ করেননি। এছাড়া তিনি আরো প্রশ্ন জিজ্ঞেস করেন যে আমরা তো একেশ্বরবাদে বিশ্বাস করি, সেই হিসাবে প্রত্যেক মানুষ ঈশ্বরের সন্তান, ঈশ্বর প্রত্যেকের মনের ও মুখের ভাষা বোঝেন, তাহলে যারা সংস্কৃত জানে না, বিশেষ করে যারা শুধুমাত্র বাংলা বোঝে, তারা সংস্কৃতর পরিবর্তে বাংলাতে মন্ত্র উচ্চারণ করলে সমস্যা কি? দেবেন্দ্রনাথ ঠাকুর এইরকম বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন বিভিন্ন সময় হয় এবং ক্রুদ্ধ হয়ে 1865 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনকে ব্রাহ্ম সমাজের আচার্য পদ থেকে সরিয়ে দেন। আর এইভাবে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভাগ হয়ে যায়। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ আলাদা করে তার কাজ করতে থাকে, দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ আলাদা করে তার কাজ করতে থাকে। এখন মানুষজনের বোঝার সুবিধার জন্য পরের বছর গিয়ে 1866 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তার আন্ডারে যে সমস্ত লোকজন ছিল, অর্থাৎ তার যে ব্রাহ্ম সমাজ, তার একটা নতুন নাম দেন আদি ব্রাহ্ম সমাজ। আর অন্যদিকে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে সংগঠন ছিল অর্থাৎ ব্রাহ্ম সমাজ, তার নাম ব্রাহ্ম সমাজই থেকে যায়। এটাকে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজও বলা হতো। এবার এদিকের এই আদি ব্রাহ্ম সমাজ, এরা সমাজের বিভিন্ন কাজ টুকটুক করে ধীরে ধীরে করতে থাকে এবং করতে করতে আলটিমেটলি গিয়ে একটা সময় সমাপ্ত হয়ে যায়। অন্যদিকে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে ব্রাহ্ম সমাজ রয়েছে সেটি তার কাজ আরো ব্যাপক পরিমাণে বাড়িয়ে দেয়, যদিও কিছুটা সময় পরে গিয়ে এই ব্রাহ্ম সমাজের পতনও শুরু হয়ে যায়। কিভাবে হয় বলছি। 1866 খ্রিস্টাব্দে আলাদা হয়ে যাওয়ার পর কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজের কাজ নিজের মতন করে করতে থাকেন, যেমন বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা, অসবর্ণ বিবাহ, পতিতা মেয়েদের উদ্ধার, এইসবের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ হয়। এছাড়া বাল্য বিবাহ, মদ্যপান, পর্দা প্রথা এইসবের সমাপ্তির জন্য বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ সভা হয়। আর এইসব প্রতিবাদ ও আন্দোলনের মাধ্যমে আলটিমেটলি 1872 খ্রিস্টাব্দে গিয়ে ভারতে একটা আইন পাশ হয়, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যদিও এর আরো একটা নাম আছে অ্যাক্ট 3 বা 3 আইন। এই আইনে বলা হয় যে সমাজে এখন থেকে বাল্য বিবাহ আর বহু বিবাহ নিষিদ্ধ। এখন থেকে
বাল্যবিবাহ আর বহুবিবাহ একটা দণ্ডনীয় অপরাধ। এছাড়া বিধবা বিবাহ আর অসবর্ণ বিবাহ এই দুটোতে সম্মতি দেওয়া হয় এই আইন দ্বারা। এরপর এই আইনের মাধ্যমে বিয়ের জন্য ছেলে ও মেয়ের মিনিমাম বয়স নির্ধারণ করে দেওয়া হয়। মেয়ের জন্য মিনিমাম বয়স 14 বছর, ছেলের জন্য 18 বছর। এমনকি এও বলা হয় যে ছেলে বা মেয়ে এদের বয়স যদি 21 বছরের কম হয়, সেক্ষেত্রে মেয়ে বা ছেলের বয়স যতই 14 বছর বা 18 বছর হয়ে যাক না কেন, ওই বিয়ের জন্য গার্জিয়ান বা অভিভাবকের সম্মতি অবশ্যই প্রয়োজন। এছাড়া আরো একটা বিষয় এই আইনে বলা হয় যে ভারতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ এরা ছাড়া অন্য কোনো ধর্মের যদি কোনো ছেলে মেয়ে থাকে, তাহলে তাদের ভেতর এক ধর্ম থেকে অন্য ধর্মের ভেতর বিবাহ দেওয়া যাবে। এবার 1872 সালে বিয়ে নিয়ে ভারতে আরো একটা আইন পাশ হয়েছিল, যেটাকে বলা হয় নেটিভ ম্যারেজ অ্যাক্ট। 1872 খ্রিস্টাব্দের ওই নেটিভ ম্যারেজ অ্যাক্ট আর এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এই দুটো কিন্তু আলাদা। ওই নেটিভ ম্যারেজ অ্যাক্ট শুধুমাত্র খ্রিস্ট ধর্মের লোকেদের উপরই অ্যাপ্লাই হতো, অন্যদিকে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টটা সমাজের সবার জন্য লাগু করা হয়। এইবার কেশবচন্দ্র সেন ধর্মনিরপেক্ষ হয়ে এক ঈশ্বরবাদের কথা বললেও ধীরে ধীরে তার ভেতরেও ভক্তিবাদের জন্ম নেয় এবং ওই ব্রাহ্মবাদ ভক্তিবাদের দিকে মোড় নিয়ে নেয়। আর এই জন্যই তার সাথে অনেকেরই মত পার্থক্য তৈরি হয়। প্রথমে যে বিষয়টা সবার দৃষ্টিকটু লাগে সেটা হলো কেশবচন্দ্র সেন সবসময় ইংরেজ আদব কায়দা ব্যবহার করতেন। দেখা যেত যে খ্রিস্ট ধর্মের উপর তার কিছুটা টান রয়েছে, খ্রিস্ট ধর্ম অনুযায়ী অনুশোচনা ও নিরন্তর প্রার্থনার কথা তিনি সবসময় বলতেন। এইসব এবার সময় যেতে যেতে 1875 খ্রিস্টাব্দে তিনি দক্ষিণেশ্বরে যান রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে দেখা করতে, এবং তিনি সেখানে কিছুদিন ছিলেন। থেকে তিনি রামকৃষ্ণদেবের সান্নিধ্য লাভ করেন। আর এরপর থেকে দেখা যায় যে ব্রাহ্মবাদ অনুযায়ী একঈশ্বরবাদের ধারণা থাকলেও ওই কেশবচন্দ্র সেন বিভিন্ন দেবদেবীর পূজা এবং হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলিকে বিশ্বাস করতে থাকে। শ্রী চৈতন্যদেবের সংকীর্তন আর যিশুবাদ এই দুটোকে মিক্স করে তিনি ভক্তিবাদ শুরু করেন। ভক্তির আবেগে পড়ে তার থেকে বেশি বয়সী অনেক লোক তার পায়ে লুটিয়ে পড়তেন এবং এই ঘটনায় তিনি কোনো প্রকার বাধা দিতেন না। এই বিষয়টা ব্রাহ্ম সমাজের বেশিরভাগ লোকজনই মেনে নিতে পারেন। আর মাত্রা ছাড়িয়ে যায় তখনই যখন কেশবচন্দ্র সেন ধীরে ধীরে নিজেকে ঈশ্বরের অবতার বলতে শুরু করেন। আর এই ভক্তিবাদের সময় থেকেই মূলত এই ব্রাহ্ম সমাজের পতন শুরু হয়। এবার এই সময় গিয়ে আরো একটা ঘটনা ঘটে। কেশবচন্দ্র সেন পর্দা প্রথা, ছেলে ও মেয়েদের অবাধ মেলামেশা, নারীদের উচ্চশিক্ষা এই সমস্ত বিষয়কে সাপোর্ট করতেন না, যদিও তার নিজের কন্যা সুনীতি দেবী যথেষ্ট শিক্ষিত ছিলেন। এছাড়া বাল্যবিবাহ এবং হিন্দু বিবাহ পদ্ধতিতেও কেশবচন্দ্র সেনের অমত ছিল। তা সত্ত্বেও এখানে কোচবিহারের রাজা বা রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের সাথে কেশবচন্দ্র সেন তার বাল্যকন্যা সুনীতি দেবীর বিয়ে দেন এবং হিন্দু বিবাহ পদ্ধতি মেনেই সেই বিয়ে দেন। বিভিন্ন ইতিহাসবিদ বলেন যে এই বিয়ের ঘটনার পেছনে ইংরেজদের একটা পরিকল্পনা ছিল। এই যে এইটা হলো কোচবিহার এরিয়া, এই এরিয়াতে ওই যে রাজপুত্রের কথা বললাম নৃপেন্দ্র নারায়ণ, নৃপেন্দ্র এর জন্মের পরপরই তার পিতা মারা যায়, ফলে নৃপেন্দ্রকে নিয়ে তার মা এই এরিয়া শাসন করত। অন্যদিকে 1858 খ্রিস্টাব্দের ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে বলা হয়েছিল যে এখন থেকে ব্রিটিশ সরকার ভারতের কোনো জায়গা আর দখল করবে না। এই অবস্থায় ব্রিটিশ সরকার সুযোগে ছিল যে এই কোচবিহার এরিয়াতে এমন একজনকে রাজা হিসেবে বসাতে হবে যে ইংরেজদের কথায় উঠানামা করবে। আর এই হিসাবে কোচবিহারের ওই রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণকে বেছে নেয়। এখন ব্রিটিশ সরকার এই কোচবিহার এরিয়াতে বলে যে এই এরিয়ার পরবর্তী রাজা তো হবে নৃপেন্দ্র নারায়ণ, ফলে এখনকার সময় রাজ্য চালানোর জন্য বিদেশি আদব কায়দা শিখে রাখা প্রয়োজন। আর নৃপেন্দ্রকে এই বিদেশি আদব কায়দা শেখানোর জন্য আমরা অর্থাৎ ব্রিটিশ সরকারের তরফ থেকে তাকে লন্ডন পাঠাতে চাই। এবার এইখানে ব্রিটিশ সরকার আরো একটা চাল চালে। সেই সময় সমাজের লোকজনের ওপর ব্রাহ্ম সমাজ সংগঠনের প্রভাব অনেকটাই ছিল। ব্রাহ্মবাদের মাধ্যমে সমাজের বিভিন্ন লোকজনের ভেতর প্রতিবাদ, আন্দোলন বা বিদ্রোহের মনোভাব তৈরি হতে থাকে। ব্রিটিশ সরকার চিন্তা ভাবনা করে যে এই ব্রাহ্ম সমাজকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওই বিদ্রোহের মনোভাবও আর তৈরি হবে না। আর এর জন্যই ইংরেজরা কেশবচন্দ্র সেনের কাছে যায়, গিয়ে বলে যে এই কোচবিহার এরিয়াতে একজন রাজপুত্র রয়েছেন নৃপেন্দ্র নারায়ণ, তিনি পরবর্তী রাজা হবেন এবং রাজা হওয়ার আগে তিনি বিলেতি আদব কায়দা শেখার জন্য লন্ডন যাবেন। এখন নৃপেন্দ্র নারায়ণ যেহেতু ইংরেজি মাধ্যমের কিছু বোঝে না, অন্যদিকে আপনার কন্যা সুনীতি দেবী তিনি যথেষ্ট শিক্ষিত, তাই আমরা সুনীতি দেবীর সাথে কোচবিহারের রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণ এর বিয়ে দিতে চাই এবং সুনীতি দেবীকেও নৃপেন্দ্র নারায়ণের সাথে লন্ডন পাঠাতে চাই বিদেশি আদব কায়দা শেখানোর জন্য। এই অবস্থায় দাঁড়িয়ে কেশবচন্দ্র সেন কিছু জিনিস বিচার করেন। তিনি ভাবেন যে তার মেয়ের সাথে যদি কোচবিহারের রাজপুত্রের বিয়ে হয় সেক্ষেত্রে তার মেয়ে পরবর্তীতে রাজরানী হবে। এছাড়া তার মেয়ে ওই যে নৃপেন্দ্র নারায়ণের সাথে বিলেত যাচ্ছে, এর ফলে ব্রাহ্ম সমাজের খ্যাতি
বিদেশেও ছড়াবে। এই সমস্ত বিভিন্ন জিনিসপত্র ভেবে কেশবচন্দ্র সেন এই নৃপেন্দ্র নারায়ণের সাথে তার বাল্যকন্যা সুনীতি দেবীর বিয়েতে রাজি হয়ে যান। তো যাই হোক, এই বিয়ের ঘটনার পর ব্রাহ্ম সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস, উমেশচন্দ্র দত্ত, এদের সাথে কেশবচন্দ্র সেনের মতবিরোধ হয় এবং এদের আন্ডারে সংগঠনের যেটুকু অংশ ছিল ওই 1878 খ্রিস্টাব্দেই ওইটুকু অংশের এরা নতুন একটা নাম দেয় সাধারণ ব্রাহ্ম সমাজ। আর অন্যদিকে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যেটুকু সংগঠন ছিল 1880 খ্রিস্টাব্দে গিয়ে কেশবচন্দ্র সেন ওই সংগঠনের নাম দেন নববিধান ব্রাহ্ম সমাজ। আর এর ফলে ওই 1830 সালে তৈরি হওয়া ব্রাহ্ম সমাজ এখন 1880 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় তিনটে ভাগে ভাগ হয়ে গেছে: আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ আর নববিধান ব্রাহ্ম সমাজ। এবার এই তিনটে ব্রাহ্ম সমাজ তাদের নিজেদের মতন করে বিভিন্ন সমাজ সাংস্কারিক আন্দোলন করতে থাকে। করতে করতে এই সমস্ত সংগঠন ধীরে ধীরে সমাপ্ত হয়ে যায়। মাঝে 1884 খ্রিস্টাব্দে গিয়ে কেশবচন্দ্র সেনের মৃত্যু হয়। আর তার মৃত্যুর সময় 1884 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে ওই তিনটে ব্রাহ্ম সমাজ মিলে ভারতে টোটাল প্রায় 6400 মতন সদস্য সংখ্যা রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল ব্রাহ্ম সমাজের ঘটনা। এবার এই ব্রাহ্ম সমাজের সাথে রিলেটেড একটা ছোট্ট সভা রয়েছে, তত্ত্ববোধনী সভা। এটা নিয়ে দুটো তিনটে বিষয় আছে, আমি একটু বলে দিই। যেমনটা আগে বললাম যে দেবেন্দ্রনাথ ঠাকুর অনেক অল্প বয়স থেকেই এই ব্রাহ্ম সমাজ সংগঠনের কাজে যুক্ত ছিল। এখন ব্রাহ্ম সমাজের এই বিভিন্ন চিন্তাধারা দেবেন্দ্রনাথ ঠাকুর নিজের মতন করে ছড়ানোর জন্য 1839 খ্রিস্টাব্দে আলাদা করে একটা সমিতি তৈরি করে, তত্ত্বরঞ্জনী সভা। এরপর এই সমিতি বিভিন্ন সময় বিভিন্ন ছোটখাটো মিটিং টিটিং করতে থাকে। করতে করতে 1842 খ্রিস্টাব্দে একটা বড় আলোচনা সভার আয়োজন করে এবং এই সভাতে সভাপতিত্ব করে বা প্রেসিডেন্ট পদে বসে রামচন্দ্র বিদ্যাবাগীশ। তিনি এই সভার নাম পাল্টে করেন তত্ত্ববোধনী সভা এবং দেবেন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্ববোধনী সভাকে ব্রাহ্ম সমাজের সাথে জুড়ে দেন আর বলেন যে তত্ত্ববোধনী সভা ব্রাহ্ম সমাজেরই একটা অংশ। এই তত্ত্ববোধনী সভার কাজ হলো ব্রাহ্ম সমাজ পরিচালনা করা এবং ব্রাহ্ম ধর্ম প্রচার করা। এই তত্ত্ববোধনী সভা তখন সব থেকে বেশি যে কাজটায় জোর দিত সেটা হলো ভারতীয়দের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হওয়া থেকে আটকে রাখা। আর ব্রাহ্ম ধর্ম প্রচারের জন্য এই তত্ত্ববোধনী সভা তিনটে পদ বেছে নেয়: তত্ত্ববোধনী পাঠশালা তৈরি করা, তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করা এবং বেদ আর বেদ রিলেটেড অন্যান্য শাস্ত্র গ্রন্থ থেকে ব্রাহ্ম ধর্ম অনুযায়ী বিভিন্ন জ্ঞান অর্জন করা। এখন পাঠশালা স্থাপনের জন্য 1843 খ্রিস্টাব্দে বর্তমানের এই হুগলি এরিয়াতে বাঁশবেড়িয়া বা বংশীবাটি এলাকায় একটা তত্ত্ববোধনী স্কুল খোলে। সেখানে ইংরেজি, সংস্কৃত ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থ বাংলা মাধ্যমে পড়ানো হতো। এরপর পত্রিকা প্রকাশ করতে গিয়ে 1843 খ্রিস্টাব্দের 6ই আগস্ট প্রথমবার তত্ত্ববোধনী পত্রিকা ছাপা হয়। এরপর থেকে প্রত্যেক সপ্তাহে বাংলা মাধ্যমে এই তত্ত্ববোধনী পত্রিকা আসতো। ফলে এই তত্ত্ববোধনী পত্রিকা ছিল বাংলা পত্রিকা এবং সাপ্তাহিক। এছাড়া জ্ঞান অর্জনের উদ্দেশ্যে চতুর্বেদ অধ্যয়নের জন্য আনন্দচন্দ্র বিদ্যাবাগীশ আর তার সাথে আরো 4 জনকে 1845 খ্রিস্টাব্দে বারাণসী পাঠানো হয়। এবার এইভাবে চলতে চলতে 1859 খ্রিস্টাব্দে গিয়ে ব্রাহ্ম সমাজই এই তত্ত্ববোধনী সভার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। আর তত্ত্ববোধনী পত্রিকা তখনও কন্টিনিউ ছিল। পরবর্তীতে 1932 খ্রিস্টাব্দে গিয়ে এই তত্ত্ববোধনী পত্রিকা সমাপ্ত হয়ে যায়। তো এই হচ্ছে ওভারঅল ব্রাহ্ম সমাজ আর তত্ত্ববোধনী সভা সম্পর্কে সমস্ত কিছু।